খুব সকালে সুজু বিরক্ত হয়ে জেগে ওঠে। সুজু আসলে মহাবিশ্বের সবচেয়ে বড় সেলিব্রিটিদের মধ্যে একজন, যার নাম বিএল। তিনি একজন গায়ক এবং লোকেরা তাকে এর সবচেয়ে হটেস্ট ব্যক্তি হিসাবে বিবেচনা করে। অনেকেই জানতে চান তিনি কে। সুজু, তবে ব্যয়বহুল বেলের সম্পূর্ণ বিপরীত। তিনি শান্ত, এত সুন্দর এবং সম্পূর্ণ অন্তর্মুখী নয়। এমনকি তার স্কুলেও তার একমাত্র ভালো বন্ধু রয়েছে, হিরো, যার সাথে সে তার বেশিরভাগ সময় ব্যয় করে। তার আগের বন্ধু ছিল, কিন্তু তারা সবাই তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, বা সম্ভবত তার ছিল তাদের কাছ থেকে। এমনকি যখন লোকেরা তার সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করে, তখনও সে তাদের দূরে ঠেলে দেয়। যদিও এটি সবসময় সত্য ছিল না। যখন তিনি ছোট ছিলেন, সুজু একটি প্রফুল্ল এবং সুখী মেয়ে ছিলেন, যিনি বাইরে যেতে এবং তার পরিবারের সাথে মজা করতে উপভোগ করতেন। তিনি পিয়ানো বাজাতেন এবং তার মায়ের সাথে গান গাইতেন, তার বাবার সাথে সাঁতার কাটতে যেতেন এবং তার পরিবারের সাথে প্রচুর সময় কাটাতেন। যাই হোক, যখন তার মা বন্যার সময় একটি ছোট শিশুকে বাঁচাতে গিয়ে মারা যান, তখন সবকিছু বদলে যায়। তিনি এখন যা ছিলেন তা হয়ে উঠেছেন। কিছু সময় অতিবাহিত হয়ে গেছে, কিন্তু সে সাহায্য করতে পারল না, কিন্তু জিজ্ঞাসা করল কেন তার মা যা করেছে তা করল। কেন তিনি তার নিজের মেয়ের সাথে তার জীবন ব্যয় করার চেয়ে অপরিচিত মেয়েটিকে বাঁচানোকে বেশি অগ্রাধিকার দিয়েছিলেন। কেন সে একা? কেন তিনি আর গান গাইতে পারতেন না? মানুষের সাথে কথা বলার সময় গুরুতর প্যানিক অ্যাটাক হয়েছিল এবং দলে দলে ঘুরে বেড়ানোর বিশাল ভয় ছিল। তার জীবন তিনি যা চেয়েছিলেন তা ছিল না। একদিন তিনি তার বন্ধু হিরো দ্বারা বিশ্বের একটি আমন্ত্রণ পাঠানো হয়েছিল, এবং এটি তার জীবন পরিবর্তন। তার অবতার বা এস এতটাই সুন্দর ছিল যে তিনি ভেবেছিলেন যে এটি তার স্কুল লুকার সুন্দর মেয়ে। যাই হোক, যখন তিনি ফ্রাকওয়াজ তাকান, তিনি বুঝতে পেরেছিলেন যে এটি তার ছিল। তিনি তার নিজের নাম রাখার কথা ভেবেছিলেন, কিন্তু তার ভয় তা ঘটতে দেয়নি। পরিবর্তে তিনি নিজেকে বেল নামে নামকরণ করেছিলেন। শুরু করা বা বাতিল করা হবে কিনা তা নিয়ে অনেক আলোচনার পরে সুজু অবশেষে মার্কিন বিশ্বের দিকে পা রাখলেন। যখন সে তার চোখ খোলে, তখন সে তার অবতারে থাকে। তার চারপাশের জগতটা আলাদা এবং অনন্য। সে গান গাইতে শুরু করে। সুজু বুঝতে পারে যে এখানে গান গাওয়ার সময় তার প্যানিক অ্যাটাক হয়নি। তিনি খুশি যে তিনি আবার গান গাইতে পারেন। সে তার সর্বশক্তি দিয়ে গান গাইতে শুরু করে। তার চারপাশের লোকেরা তাকে বিরক্তিকর এবং শোভটিটি খুঁজে পায়, কোথাও কোথাও গান গাওয়ার জন্য কোনো কারণ ছাড়াই। তবে গান গাওয়া বন্ধ করেন না সুজু। একটি দেবদূত অবতার তার কাছে আসে এবং তাকে বলে যে সে আশ্চর্যজনক। ঠিক তখনই সুজু বাস্তব জগতে ফিরে আসে। তার এখনও কোনো নতুন অনুসারী নেই, তবে তিনি আনন্দিত যে তিনি আবার গান গাইতে পারেন। সেই দিনটি সম্ভবত বছরের পর বছর ধরে তার সবচেয়ে সুখী ছিল। সুজু অতটা রোমাঞ্চিত নয়, সে চায় সবাই যেন তাকে পছন্দ করে। আমি আশা করি এটি এমন কিছু ছিল যা ঘটতে পারে। হিরো এবং সুজু বেলকে একটি দুর্দান্ত তারকা হিসাবে গড়ে তোলার জন্য কাজ করে। হিরো তার প্রযোজক হয়ে ওঠে এবং তারা যে অর্থ উপার্জন করে তার প্রতিটি অংশ বেনামে দাতব্য সংস্থায় দান করে। শীঘ্রই বেল খুব জনপ্রিয় হয়ে ওঠে, এমনকি আগের চেয়ে আরও বেশি, এত বেশি যে লোকেরা তাকে তাদের ডিভা বলতে শুরু করে। পেগি সুর জনপ্রিয়তা এখন ধূলিসাৎ। তারা তাকে দাও নাম দেয়, যার অর্থ সুন্দর। স্কুলে তার জীবন খুব একটা বদলায়নি। তিনি এখনও খুব অন্তর্মুখী। যখন তার শৈশবের বন্ধু শিনোবু তাকে পরীক্ষা করতে আসে, তখন সে বিচলিত হয়ে পড়ে এবং চলে যায়। সুজুর জন্য এর জগতেই একমাত্র জায়গা যেখানে সে সত্যিই নিজেকে প্রকাশ করতে পারে। সেই রাতে বেল যখন এর গম্বুজ স্টেডিয়ামে তার কনসার্ট করছেন, তখন ড্রাগন নামে একটি চরিত্র ফেটে যায় এবং জাস্টিস নামে বেশ কয়েকটি রোবটের মতো পুলিশ দ্বারা অনুসরণ করা হয়। ড্রাগন ইউসলোকের একটি বিখ্যাত মার্শাল আর্টিস্ট, তবে তার স্টাইলটি রুক্ষ হওয়ায় তাকে ভালোভাবে পছন্দ করা হয় না। তিনি তার শিকারদের আক্রমণ করেন যতক্ষণ না তাদের ডেটা ভেঙে যায়। লোকটা নির্দয়। যদিও তিনি ব্যাপকভাবে সংখ্যায় বেশি, ড্রাগন তাদের প্রত্যেককে পরাজিত করতে সক্ষম হয়। বিচারপতিদের নেতা জাস্টিন তারপরে তার বেশ কয়েকটি স্পন্সরের পাশাপাশি নিজেকে প্রকাশ করে, যা তার পিছনে জ্বলজ্বল করে। তিনি তার বিশাল লেজারের মরিচি ব্যবহার করতে শুরু করেন, যাকে উৎপত্তি বলা হয়, যা অবতারের পিছনে আসল ব্যক্তিকে শনাক্ত করতে পারে ড্রাগনকে আঘাত করার জন্য। তবে সে খুব ধীরগতির। ড্রাগন পালিয়ে যায়। সুজু এবং হিরো এইমাত্র যা ঘটেছে তাতে হতবাক। বেলের কনসার্ট বাতিল করা হয়েছে। পরের দিন হিরো এই ড্রাগন লোকটিকে তা খুঁজে বের করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। তারা স্টাডি রুমটি ব্যবহার করার জন্য তাদের পুরানো প্রাথমিক বিদ্যালয় থেকে অনুমতি নেয় এবং সে তার দৈত্য পিসি সেট আপ করে। ড্রাগন তার শেষ ম্যাচের মধ্যে 3-6-9টি জিতেছে
3টিতে হেরেছে এবং 2টিতে টাই করেছে। হিরো তাদের প্রত্যেকের সাক্ষাৎকার নেয়। পরাজিতরা তাকে বলে যে তিনি খুব আক্রমণাত্মক ছিলেন, যখন বিজয়ীরা বলে যে তিনি কেবল তাদের জিততে বা ম্যাচটি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। বিজয়ীদের মধ্যে একজন হলেন সেই একই দেবদূত যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে তার প্রথম দিনে সুজুর প্রশংসা করেছিলেন। তিনি কিছু বলেন না, কিন্তু এটি পর্দায় প্রদর্শিত হয় না, যার পরে তিনি কেবল অদৃশ্য হয়ে যান। একটি ইন্টারনেট গুজব বলে যে এটি জেলিক, আধুনিক শিল্পী যার ড্রাগনের মতো দাগ ট্যাটু রয়েছে। সুতরাং 2 মেয়ে মুখোশ দিয়ে তাদের মুখ লুকিয়ে রাখে এবং তার সাক্ষাৎকার নেয়। লোকটি একেবারেই কথা বলতে আগ্রহী নয় এবং মুহূর্তের মধ্যে কলটি কেটে দেয়। আরও একজন মহিলা আছেন যিনি ইনস্টাগ্রামে তার একটি নিখুঁত জীবন আছে বলে অভিনয় করেন, তবে তার ছবিগুলি সমস্ত স্টক ইমেজ। এবং একজন বেসবল খেলোয়াড় যিনি ঘরানার মধ্যে সবচেয়ে আক্রমণাত্মক। শুধু হিরোই নয়, গোটা বিশ্ব ড্রাগনের খোঁজ করছে। লোকেরা তার অবস্থানের ফ্যান তত্ত্ব এবং ভিডিও তৈরি করতে শুরু করেছে। স্ট্রিমাররা দাবি করছেন যে তারা 5 মিনিটের জন্য তার সাথে দেখা করেছিলেন। বিশ্ব জানতে চায় ড্রাগনকে। তারা বিশ্বাস করে যে ড্রাগন ক্যাসল নামক একটি গোপন স্থানে বাস করে এবং লোকেরা সেখানে যেতে এবং তার সাথে ছবি তুলতে চায়। কিছুটা খোঁড়াখুঁড়ি শোনাচ্ছে। একটি শিশু এমনকি দাবি করে যে ড্রাগন তার নায়ক। সুজু তার বাকি রাতটি ড্রাগনের ভিডিওগুলি দেখে ব্যয় করে এবং আবার একই ছেলের উপর হোঁচ খায়। তিনি তার বাবা ও ভাইয়ের সাথে বসবাস করেন। তাদের মা চলে গেছেন, কিন্তু তাদের বাবা দাবি করেছেন যে তার ছেলেরা তার সাথে খুব খুশি। সুজুর ইচ্ছা তিনিও একই কথা বলতে পারতেন। পরের রাতে বেল ইওয়াজাতে দুর্গটি খুঁজে বের করার চেষ্টা করে। তিনি বেশ কয়েকটি এআই বট দ্বারা বিভ্রান্ত হন, তবে একই এঞ্জেল তাকে দুর্গে নিয়ে যায় যা সবাই অনুসন্ধান করছে। দুর্গটি বিশাল এবং এর কেন্দ্রে একটি ফুলের বিছানা রয়েছে। দেবদূত তাকে তাদের দেখায় গোপন ফুল। ঠিক তখনই দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট এর স্মরণ করিয়ে দেওয়া একটি দৃশ্যে বেল এবং ড্রাগনের দেখা হয়। ড্রাগন দেবদূতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে মনে হয়, তবে তিনি অন্য কারো সাথে কথা বলতে বা জড়িত হতে চান না। বেলকে দুর্গ থেকে বের করে দেওয়া হয়। পরের দিন সুজুর ফোনে কয়েকশত টেক্সট দিয়ে বোমা বর্ষণ করা হয়। স্পষ্টতই যখন শিনোবু শেষবার তাকে চেক আপ করার সময় তার হাত ধরেছিল, তখন পুরো স্কুলটি ভেবেছিল যে তারা ডেটিং করছে। সমস্ত বিখ্যাত মেয়েরা বেশ গুমট ছিল যে সুজুর মতো একটি মেয়ে শিনোবুর মতো একটি সুদর্শন হাঙ্ক পেয়েছে, প্লাস তার কাছে সেই দুর্দান্ত লোক ভাইব রয়েছে যা প্রতিটি মেয়ে দৃশ্যত চায়। সুজু দ্রুত সবাইকে এই আশ্বাস দিয়ে শান্ত করে যে তাদের মধ্যে কিছুই ঘটেনি বা কখনো ঘটবে না। শিনোবু কেবল তার শৈশবের বন্ধু ছিলেন যিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি সর্বদা তাকে রক্ষা করবেন। লুকা সবচেয়ে সুন্দর মেয়ে, শিনোবুর উপর একটি ক্রাশ আছে এবং সুজু তাকে বলে যে সে তাকে সাহায্য করবে। আসলে এসবই ছিল মিথ্যা। সুজু শিনোবুর প্রেমে পড়েছে, কিন্তু সে জানে যে সে কেবল কুৎসিত এবং তার মতো লোকের যোগ্য নয়। এমনকি যখন সে লুকাকে তাকে সাহায্য করার কথা লিখে, তখন তার চোখ থেকে যন্ত্রণার অশ্রু ঝরে পড়ে। ইউয়ের জগতে ফিরে বেল দুর্গ থেকে ফিরে আসার সাথে সাথে তাকে বিচারপতিরা ড্রাগনের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করে ঘিরে ধরে। জাস্টিন, নেতা, এমনকি যদি সে অস্বীকার করে তবে মূল মরিচিটি ব্যবহার করার হুমকি দেয়, তবে ঠিক তখনই ড্রাগন আসে এবং বেলকে বাঁচাতে পরিচালিত করে। বেল বুঝতে পারে যে ড্রাগন মার্কিন যুক্তরাষ্ট্রে একটি গুরুতরভাবে ভুল বোঝাবুঝির ব্যক্তি। ড্রাগন কেবল একা থাকতে চায় এবং অন্য সবার মতো তার কাজটি করতে চায়, কিন্তু বিশ্ব তা ঘটতে দেবে না। পুরো বেলের ঘটনার পরেও আরও বেশি। সুজু বুঝতে পারে যে তারা কতটা অনুরূপ। তিনি মনে করেন যে বিশ্বের কেবল তাকে একা ছেড়ে দেওয়া উচিত, তবে হিরো তাকে কঠোর সত্য বলে। ড্রাগন এখন আর নিরাপদ নয়। বাস্তব জগতে লুকা সুজুর সাথে দেখা করতে যায়। সে তাকে বলে যে সুজু সব ভুল করেছে, তার অন্য বন্ধু কামিশিনের উপর ক্রাশ ছিল, শিনোবু নয়। তিনি তার সাথে কথা বলতে গিয়েছিলেন কিন্তু একটি শব্দ বলতে পারছিলেন না। তারা তাদের সম্পর্ক সম্পর্কে কথা বলে এবং সুজু প্রকাশ করে যে তিনি 6 বছর বয়স থেকে শিনোবুকে পছন্দ করেছেন। তিনি তাকে বলেছিলেন যে তিনি তাকে রক্ষা করবেন, যা তিনি ভেবেছিলেন যে এটি একটি বিয়ের প্রস্তাব ছিল। যাই হোক, এখন তিনি বুঝতে পেরেছেন যে তিনি কেবল বোঝাতে চেয়েছিলেন যে তিনি তাকে বুলি থেকে রক্ষা করবেন। তারা দুজনেই তাদের ব্যর্থ সম্পর্ক সম্পর্কে একটি হাসি ভাগ করে নেয়। তারা ফিরে আসার সাথে সাথে তারা কামিশিনের মুখোমুখি হয় এবং সুজু একটি নিখুঁত ম্যাচমেকারের মতো কাজ করে এবং তাদের উভয়কেই সাহায্য করে। সে তাদের নিজেদের কাছে ছেড়ে দেয় এবং বাইরে শিনোবুর মুখোমুখি হয়। সুজু তার অনুভূতিতে অভিনয় করার সিদ্ধান্ত নেয়, তবে সে তাকে বলে যে সে জানে যে সে বেলা। এটি তাকে চমকে দেয় এবং সে কিছু না বলে পালিয়ে যায়। ঠিক তখনই হিরো সুজুকে ফোন করে জানায় যে ড্রাগন সমস্যায় পড়েছে। বিচারপতিরা দুর্গটি খুঁজে পেয়েছিলেন এবং ড্রাগনের সন্ধানের জন্য এটির প্রতিটি বিটকে ঘূর্ণায়মান করেছিলেন। সুজু দ্রুত আবার ইউ আয়াতে চলে যায়। ড্রাগনের আসল পরিচয় প্রকাশ পাওয়ার আগে এখন শুধু সময়ের অপেক্ষা।
শিনোবু, কামিশিন এবং লুকা তাকে প্রাথমিক বিদ্যালয়ে অনুসরণ করে, যেখানে হিরো এবং সুজু ড্রাগনের সন্ধানে ইন্টারনেটে ঘূর্ণায়মান হয় যাতে তারা তাকে সতর্ক করতে পারে। সুজু ড্রাগনের পরিচয় সম্পর্কে কঠোরভাবে চিন্তা করে এটি কে হতে পারে। তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে তাকে অবশ্যই একটি শিশু হতে হবে। সুতরাং তারা বাচ্চার ইউসলোকটি বাজানোর জন্য অনুসন্ধান করে এবং আগের একই বাচ্চাকে খুঁজে পায়, যিনি বলেছিলেন যে ড্রাগন তার নায়ক ছিল। বেল ড্রাগনকে যে গানটি গেয়েছিল তা গেয়েছিল। তিনি গানটি গুনগুন করতে থাকেন এবং ঠিক তখনই তার বাবা তার ঘরে প্রবেশ করে এবং তাকে আঘাত করতে শুরু করে। তাদের খুব সুখী হওয়ার ভিডিওটি ছবি মিথ্যা ছিল। বাবা তাকে আঘাত করার আগে তার ভাই ছুটে আসে এবং তার পরিবর্তে মারধর করে। সুজু বুঝতে পারে যে ভাইটি ড্রাগন। একটি কোলে তাদের সাথে সংযোগ করার জন্য একটি বৈশিষ্ট্য রয়েছে এবং সুজু তাৎক্ষণিকভাবে তা করে। তিনি তাদের বলেন যে তিনি তাদের সাহায্য করতে পারেন, তবে বড় ভাই তাকে একেবারেই বিশ্বাস করে না। তিনি মনে করেন যে তিনি অন্যান্য লোকদের মতো একই রকম, যারা তাদের নিয়ে হাসাহাসি করে, ভান করে যে তারা সাহায্য করবে এবং শেষ পর্যন্ত কিছুই করবে না। তিনি কোলটি কেটে দেন। শিনোবু এই সিদ্ধান্তে উপনীত হন যে ছেলেটি তাকে যথেষ্ট বিশ্বাস করে না। তিনি সুজুকে বলেন যে তাকে তার উপর আস্থা রাখার জন্য তাকে অবশ্যই নিজের মতো করে গাইতে হবে। হিরো এই ধারণার বিরুদ্ধে, কারণ এটি সবকিছু ধ্বংস করে দেবে। বেল আর সেলিব্রিটি হবে না এবং সুজু তার দুঃখিত জীবনে ফিরে আসবে। তার সেরা বন্ধু হিসাবে হিরো তাকে আবার দুঃখী হতে চায় না। তা সত্ত্বেও সুজু গান গাওয়ার সিদ্ধান্ত নেয়। তিনি জাস্টিনকে তার উৎস নাড়ি ব্যবহার করতে বাধ্য করেন এবং আয়াতে নিজের মধ্যে পরিণত হন। সুজু তার সমস্ত হৃদয় দিয়ে গান গায়। অবশেষে সে বুঝতে পারে কেন তার মা সেই বন্যার সময় মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করেছিল। অন্যদের সাহায্য করা আমাদের নিজের অহংকারের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার কণ্ঠস্বর এতটাই শান্ত এবং সত্য যে শ্রোতারা তাদের অশ্রু ধরে রাখতে পারে না। তারা সবাই তার সাথে গান গাইতে শুরু করে, তাকে উৎসাহিত করে এবং তাকে বার্তা পাঠাতে সহায়তা করে। দুই ছেলেও তার কথা শোনে এবং সিদ্ধান্ত নেয় যে সম্ভবত সুজু আলাদা ছিল। কোলটি আবার সংযোগ স্থাপন করে, তবে ঠিক যেমন তারা তাদের ঠিকানা দিতে যাচ্ছিল। তাদের বাবা ভিতরে প্রবেশ করে এবং কোলটি কেটে দেয়। আশা প্রায় হারিয়েই গিয়েছে। কিন্তু যখন লুকা বুঝতে পারে যে তিনি দুটি ঘোষণা সঙ্গীত শুনেছেন যা তিনি আগে ভিডিও কলে চিনতে পেরেছিলেন, তারা এই সিদ্ধান্তে উপনীত হয় যে ছেলেদের অবশ্যই দুটি শহরের মধ্যে থাকতে হবে। ফুটেজটি পরীক্ষা করার পরে তারা কাছাকাছি দুটি টাওয়ারও দেখতে পায় এবং কামিশিন তাদের বলে যে এটি টোকিওতে রয়েছে, যেখানে তিনি তার ক্রীড়াবিদ শীর্ষ সম্মেলনের ফাইনালের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়েছিলেন। সেখানকার প্রাপ্তবয়স্করা দ্রুত শিশু পরিষেবাগুলিতে কল করে, তবে তারা তাকে বলে যে অভিযোগ দায়ের হওয়ার 4-8 ঘন্টা না হওয়া পর্যন্ত কিছুই করা যাবে না। সুজু এটি ঘটতে দিতে পারে না, তাই সে নিজেই টোকিওতে ছুটে যায়। তিনি পথে তার বাবাকে টেক্সট করেন এবং এই সমস্ত সময় অভদ্র এবং স্বার্থপর হওয়ার জন্য ক্ষমা চান। তিনি বুঝতে পারেন, তিনি জানেন যে তার মায়ের মৃত্যু তার জন্য কঠিন ছিল এবং তার স্বাভাবিক শো ফিরে পেতে তার সময় প্রয়োজন। টোকিওতে বৃষ্টি হচ্ছে এবং ভারী বৃষ্টির মধ্যে সুজু ছেলেদের সন্ধানে রাস্তায় ঘুরে বেড়ায়। অবশেষে যখন সে তাদের খুঁজে পায়, তখন সে তাদের আলিঙ্গন করে যেন তারা ঘনিষ্ঠ বন্ধু। তাদের বাবা তাদের সন্ধান করতে আসে, কিন্তু সুজু তার কাছে দাঁড়ায়। তার স্থিতিস্থাপকতার আগে তিনি কিছুই করতে পারবেন না। সে শুধু পালিয়ে যায়। ছেলেরা তাকে বলে যে তারা তাকে দেখে কতটা কৃতজ্ঞ ছিল এবং সে সুন্দর ছিল। সে ছিল। তিনি সর্বদা একজন সুন্দর ব্যক্তি ছিলেন, কারণ সৌন্দর্য হৃদয়ে রয়েছে এবং তার হৃদয় তাদের সকলের মধ্যে সবচেয়ে সুন্দর ছিল।